আসসালামু আলাইকুম সবাইকে। স্টুডেন্টদের অনেকের মাঝেই একটা ধারণা অনেক সময় শুনতে পাওয়া যায় যে সাস্টের প্রশ্ন মনে হয় অনেক বেশি কঠিন হয়, সাস্টের প্রশ্ন মনে হয় আমি সলভ করেই ফেলতে পারবো না বা ওটা শেষই করা যাবে না, কিংবা অনেকের কাছে মনে হয় যে সাস্টের ম্যাথ সেগমেন্টটাতে কোয়েশ্চেন মনে হয় এত বেশি কঠিন হয় যে আমি ওটা দিয়ে আসলে শুরু করলে খুব বিশাল বিপাকে পড়ে যেতে পারি। তো এই ব্যাপারগুলোর আনসার পাওয়ার জন্য আমরা আজকে আসলে সাস্টের প্রশ্ন কতটা কঠিন এইটা নিয়ে একটু আলোচনা করব। এখন এখানে মূলত ম্যাথ সেগমেন্টটা নিয়ে আলোচনা করব, কারণ আমি যেহেতু ম্যাথ পড়াই অ্যান্ড আমাদের আলোচনাটা হবে একদম সবচেয়ে রিসেন্ট কোয়েশ্চেন অনুযায়ী, অর্থাৎ 24-25 সেশনের কোয়েশ্চেনটা অনুযায়ী। এখন কথা হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করব এইভাবে যে সেটার কমপ্লেক্সিটি লেভেল অনুযায়ী, অর্থাৎ সেটা কি ইজি নাকি সেটা মিডিয়াম নাকি হার্ড। এখন আমার কাছে যেটা ইজি তোমার কাছে সেটা ইজি নাও মনে হতে পারে, তোমার বন্ধুর কাছে যেটা মিডিয়াম সেটা তোমার কাছে হার্ড মনে হতে পারে। তো সেটা অবশ্যই পার্সন টু পার্সন ভ্যারি করবে, ফ্লাকচুয়েট করবে। তো এই কারণে আমি চেষ্টা করছি জিনিসটা যতটা পারা যায় জেনারেলিস্টিক রাখার। এখন তোমাদের উচিত হবে ভিডিওটা দেখার সময় নিজেদের অনুযায়ী জিনিসগুলো কোনটা তোমার কাছে ইজি, কোনটা তোমার কাছে হার্ড, কোনটা তোমার কাছে মিডিয়াম, এই জিনিসগুলো নিজের পার্সোনালাইজড একটা চার্ট রাখার, বুঝছো? আমি তো এখানে 24-25 সবগুলো কোয়েশ্চেন একের পরে গো থ্রু করে করে আগাবো, অ্যান্ড প্রত্যেকটার কোয়েশ্চেন পড়া, তারপরে সেটার একদম ওভারঅল যে সলভিং অ্যাপ্রোচ, সলভটা দেখানোই থাকবে, সলভিং অ্যাপ্রোচটা মুখে বলে দিব। সেটার উপর বেস করে আমার এখানে নিজের একটা জেনারেলাইজ জাজমেন্ট, মনে করো একটা কোয়েশ্চেন আমার কাছে ইজি মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো বা জেনারেল বেসিসে যে কোনো জেনারেল স্টুডেন্টের কাছে একটু মিডিয়াম মনে হতে পারে। তো আমি সেই বেসিসে যতটা নিরপেক্ষ ভাব পারা যায় সেটা আমি নিরপেক্ষ থাকার ট্রাই করছি। একটু তাও তোমরা এখান থেকে পার্সোনাল জাজমেন্ট দিয়ে নিজেদের জন্য কত পার্সেন্ট তোমার কাছে কঠিন মনে হচ্ছে, কত পার্সেন্ট সহজ, কত পার্সেন্ট মিডিয়াম, সেটা একটু রাখতে পারো, অ্যান্ড সেটা কমেন্টে জানাতে পারো। তো আমরা শুরু করি ভিডিওটা। হ্যাঁ, এখানে আমরা মূলত এই যে পার্টগুলো দেখবো আর কি, যে স্লাইডগুলো দেখবো, এটা মূলত হচ্ছে সাস্টের 24-25 সলভিংয়ের উপর যে ভিডিওটা, অ্যান্ড এইটা হলো মূলত সাস্টের যে কোর্সটা এইখান থেকে যেটা ছাড়া হয়েছে সেটার ক্লাস নোটটা অনুযায়ী আগাচ্ছে আর কি। তো তোমাদের যদি কারো মনে হয় যে রেফারেন্সটা কি বা এই ক্লাস নোটটা দিয়ে দেন, এটা ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে, অ্যান্ড সেটা কোত্থেকে নিছি সেটার সোর্সটাও আমি বলে দিলাম। এবার আমরা কোয়েশ্চেনে চলে যাই। প্রথম যে কোয়েশ্চেন ছিল এটাতে বলা ছিল 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স এর জন্য এ আর এ ইনভার্সের গুণফলের ট্রেস বের করতে হবে। এখন এইটা আমার কাছে ইজি মনে হয়েছে। কেন? একটু মুখে বলে ফেলি। এখানে এ আর এ ইনভার্স গুণ করলে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই আসে। তো এ ম্যাট্রিক্সটা 3/3 ক্রমের, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3/3 ক্রমের। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 3/3 ক্রমের যদি হয়ে থাকে, ও ট্রেস কত হবে? বোঝাই যাচ্ছে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো, এগুলো সবগুলো 1 হবে, 3টা ভুক্তি থাকবে 3 হবে, খুবই সিম্পল। তাহলে এটা ট্রেস 3। আই গেস এটা সবার কাছেই ইজি লাগারই কথা। ফাইন, সামনে আগাই। এর পরের কোয়েশ্চেনে বলা ছিল যে y is equal to mod of sin x, x অক্ষ এবং mod of x is equal to পাই দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন তোমাদের অনেকেরই আসলে যখনই ক্ষেত্রফল রিলেটেড কাজ থাকে তখন একটু কমপ্লেক্সিটির দিকে গেলে বা মড দেখলে তোমরা আসলে সেই জিনিসটা স্কিপ করতে চাও বা সেটা পরে সলভ করতে চাও। তো এই অনুযায়ী আমি চিন্তা করে এটাকে হার্ডে রাখছি, অ্যান্ড এইখানে আলটিমেটলি এই y is equal to mod of sin of x, যদিও কাজটা খুব টাফ কিছু না, সাইন এক্সের গ্রাফটা দেখলেই যেটা নিচের দিকে যাচ্ছে বা নেগেটিভের পার্টে যাচ্ছে সেটাকে জাস্ট মড করা মানেই তো কি, ওটার ইকুইভ্যালেন্ট পজিটিভ মানটা নেওয়া। তো এই জিনিসটা একটু মাথা খাটাই করলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু স্টিল আমি এটাতে হার্ডে রাখছি। এখন আমরা এটার সলভিং অ্যাপ্রোচটা একটু দেখি। হ্যাঁ, এইখানে তুমি খেয়াল করো, আমি প্রথমে সাইন এক্সের গ্রাফটা আঁকছিলাম, তারপর সেখান থেকে মোড অফ সাইন এক্সের গ্রাফটা কীরকম হবে সেটা এই যে অরেঞ্জ কালারে দেখানো আছে। এরপরে এখন আমাকে রেঞ্জটা বুঝে বুঝে কাজ করতে হবে যে কতটুকু থেকে কতটুকু আমার এরিয়া লাগবে। তো এখানে বলেই দিছে এক্স অক্ষের সাথে এই কার্ভটা এবং কোন বাউন্ডারিতে, এটা হচ্ছে mod of x is equal to পাই। আবারও mod of x is equal to পাই আসছে। সো mod of x মানে কি? mod of x is equal to পাই মানে x is equal to প্লাস মাইনাস পাই। তো এই যে এখানে একটা প্লাস পাইতে এবং মাইনাস পাইতে আমরা বর্ডার রাখছি, তারপর এই এরিয়াটুকু লাগবে। কারণ এই এরিয়াটুকু যদি লাগে আমরা বুঝতেছি এটা যতটুকু এটাও ততটুকু, এরা পরস্পর সেম বা আইডেন্টিক্যাল, তাই না? তো যে কোনো একটা বের করব, 2 গুণ করে দিব। তো আমরা একটা বের করছি, 0 থেকে পাই আসলে সাইন এক্স কীরকম এরিয়া বাউন্ড করে বা আবদ্ধ করে সেটা বের করছি, ওটাকে দ্বিগুণ করছি, বুঝছি? তাহলে সলভিং অ্যাপ্রোচটা এরকম গেল, অ্যান্ড আমার ক্যাটাগরাইজেশনটা এরকম। সামনে আগাই। এরপরে যেটা কোয়েশ্চেন, এইটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ইজি। এখানে জাস্ট কি কাজটা করা হয়েছে দেখো, ডিডিএক্স অফ লগ অফ এখানে এক্স টু দি পাওয়ার এক্স 2 বেজে,
তো এইটা আর এখান থেকে ইনটু হচ্ছে লগ অফ 2, এটাও এক্স বেসে। এখন তুমি খেয়াল করো এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর এইটা কি হবে, লগের প্রপার্টি অনুযায়ী সামনে আসবে, আর বাকি পার্টটুকু মিলে কিন্তু গুণ হয়ে খুবই সিম্পলি লগের প্রপার্টি অনুযায়ী 1 হয়ে যাচ্ছে। তার মানে কি থাকে, এক্স ইন্টু 1 এক্স, তাহলে ডিডি এক্স অফ এক্স চাওয়া হচ্ছে। এটা খুব সহজ না, এটাতে ডিডি এক্স অফ এক্স মানে 1। সো আলটিমেটলি খুবই সহজে জাস্ট এই যে এই এক্সটা সামনে এনে জাস্ট এই মডিফিকেশনটা মাথায় রাখলেই এই পার্টটুকুতে আনসার করা আমার মনে হয় খুব ইজি, এই কারণে আমি এটাকে ইজিতে রাখছি। সো এখানে ডিডি এক্স অফ এক্স তার মানে উত্তর হবে 1, সামনে আগে। এরপরের কোয়েশ্চেনটা এইটা আমি হার্ডে রাখছি কেন, একটু আমরা কোয়েশ্চেনটা পড়লেই বুঝবো। এখানে বলা হয়েছে -π থেকে 0 এই রকম ব্যবধিতে আসলে y = sin 2x + cos 2x এর গুরুমান কত হবে। এখন আমরা গুরুমান লঘুমানের কাজকর্ম পারি, সিস্টেমটা জানি। এখন কথা হচ্ছে এইটাতে একটা সার্টেইন ব্যবধিতে গুরুমান চাইছে, সার্টেইন একটা ব্যবধিতে গুরুমান, আর কোনো ব্যবধি দেওয়া নেই, মানে ওভারঅল ইউনিভার্সালি ওর গুরুমান, এই দুইটার মাঝে কিন্তু ডিফারেন্স আছে, বুঝছি। সেইখানে আমি ভাবছি যে এইটাতে হয়তো বা তোমাদের ডিফিকাল্টি মনে হতে পারে, বা মনে হতে পারে একটা সার্টেন ব্যবধিতে আবার কেমনে বের করে, তো এই ঝামেলাটা হতে পারে, এটা চিন্তা করে এটাকে আমি হার্ডে রাখছি। এখন এটার সলভিং অ্যাপ্রোচটা তুমি এখান থেকে দেখতে পারো। এখানে আমি যেটা সিম্পলি করছি আমি একটু বলে দিই, এই ধরনের টার্ম থাকলে যদি এই যে আমাদের অ্যাঙ্গেলের ব্যাপারটা যদি সেম হয় তখন আসলে সেটাকে এইভাবে মডিফাই করে নেওয়া যায়, বুঝছো। এটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে আমরা দেখছি। মডিফাই করে নেওয়ার সুবিধা কি, এইটা দুইটা টার্ম ছিল, একাধিক টার্ম ছিল, একটা টার্মে চলে আসবে, একটা টার্মে চলে আসবে। এখন এইটার গুরুমান তো তুমি অলরেডি জানো, এইটার গুরুমান অবশ্যই কি সাইন সামথিং এর গুরুমান কত হবে, 1ই হবে। সো অফকোর্স ওই অনুযায়ী তুমি চেক করে দেখতে পারো, তারপরে এইগুলা আবার এই ব্যবধির ভিতরে থাকে কিনা সেটা চেক করে দেখতে পারো। এইভাবে করে সলভ করা যেতে পারে, আবার অন্যভাবে সলভ করে দেখতে পারো তুমি। এরপরটাতে আসি, এখানে কি বলা হয়েছে, দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব 1.1 দেওয়া আছে। এখন এখান থেকে এইটা যদি হতে হয় তাহলে এ এর মান কত সেটা জানতে চাইছে। এখন কথা হচ্ছে এইটার কেসে তুমি এখানে আমি একটা ট্রিকি অ্যাপ্রোচে আগাইছি, ট্রিকি অ্যাপ্রোচটা পরে বলি, আগে সিম্পল অ্যাপ্রোচে বলি, তারপরে সেটাকে কেন মিডিয়ামে রাখছি বলি। দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী দূরত্ব আমরা হিসাব করতে পারি না, অফকোর্স পারি, ফর্মুলা অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে সেখান থেকে আগায় আমরা এ এর মানটা পেয়ে যাবো, গেল। কিন্তু আমি এখানে একটা, এই জন্য আমি এটাকে মিডিয়ামে রাখছি, জাস্ট একটা স্টেপে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এইটাতে আসলে এটা খুব ইজিলি সলভ করে ফেলা যায়, ওই ট্রিকি অ্যাপ্রোচটা আসলে ভিডিওতে বলা ছিল। ব্যাপারটা হচ্ছে এই যে যখনই দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট আসে, দুইটা স্ট্রেট লাইন যদি পরস্পরকে ছেদ করে সমান্তরাল না হয় তাহলে আসলে মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট থেকে কোশ্চেনই হবে না, ওটার মধ্যবর্তী দূরত্ব হিসাবে করতে পারবে না, কারণ ছেদ করা মানেই কি, আলটিমেটলি ওদের মধ্যবর্তী দূরত্ব পয়েন্ট বাই পয়েন্টে ভ্যারি করতেছে, কোনো স্পেসিফিক মধ্যবর্তী দূরত্ব নাই। মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট আছে মানে তারা পরস্পর সমান্তরাল, বুঝছি। তো এরা যদি পরস্পর সমান্তরাল হতে হয় দেখেই বলা যায় এর মান 8 হইতে হবে, সিম্পল। এর মান 8 ছাড়া এরা আসলে সমান্তরাল হওয়াই পসিবল না। তো সমান্তরাল না হলে তো মধ্যবর্তী দূরত্বের কোয়েশ্চেনই আসে না। সো এটা কমন সেন্সে একটু ট্রিকি ওয়েতে চিন্তা করলে দেখিয়ে বলে দেওয়ার কথা। স্টিল আমি এটাকে মিডিয়ামে রাখছি। এরপরে আসি, এরপরে কোয়েশ্চেনটা, এইটা অনেক ইজি, এটা আসলেই অনেক ইজি। কেন বলো তো, এখানে আসলে অন্য কোনো কঠিন ক্যালকুলেশনে যাওয়ার প্রয়োজনই পড়ে না, খুবই সিম্পলি লিমিট বের করতে বলছে, a টেন্ডস টু 0, জাস্ট a এর মান 0 এখানে বসায় দাও, শেষ, আর কোনো কাজ এখানে নাই। যার কারণে এটাতে আমি ইজিতে রাখছি, জাস্ট এখানে বসায় দিবা, বসায় দিয়ে এটা ক্যালকুলেট করা, আর কিচ্ছু না, সিম্পলি এটার মান চলে আসবে। আই হোপ এটা বুঝলাম, এটা ইজিতে রাখা হয়েছে এই কারণে। তারপরটা দেখো, আচ্ছা এই যে এই ধরনের কোয়েশ্চেন যেগুলো জাস্ট ক্যালকুলেটরে কাজ করলেই হয়ে যায়, এদের মাঝে কয়েকটাকে ইজিতে আবার দুই একটাকে ইচ্ছা করে মিডিয়ামে রাখা হয়েছে। এখন তুমি বলতে পারো ক্যালকুলেটারই তো করা যায় ভাইয়া, ওইটাও ক্যালকুলেটর করা যায়, এটাও ক্যালকুলেটর করা যায়, একটাকে আপনি ইজিতে আর একটাকে মিডিয়ামে রাখছেন কেন? আমি ভাবছি যদি জেনারেলাইজড ওয়েতে চিন্তা করি, একদম জেনারেল স্টুডেন্টদের জন্য আসলে কিছু কিছু কেসে খুব সহজ হলেও ওই স্টুডেন্টের জন্য এক্সাম হলের প্রেশারে সে এটা যে ক্যালকুলেটারই করা যায় সেটা ভুলেও যেতে পারে, সো সেটা সে ম্যানুয়ালি করার ট্রাই করতে পারে। তো এই কারণে ইচ্ছা করেই ক্যালকুলেটরে করা যায় এমন সেম জিনিসই দু একটা ইজিতে আবার দু একটা মিডিয়ামে রাখা হয়েছে। এটাতে খেয়াল করো, এখানে জাস্ট এটার আপার লিমিটটা লাগবে, যার জন্য এটার মান π/2 হবে। সিম্পলি ক্যালকুলেটারেই কিন্তু করে ফেলা যায়, সিম্পলি তুমি একের পর এক অপশন ধরবা, এটাকে আপার লিমিটে বসাবা, যার জন্য উত্তরটা মিলবে সেটাই কারেক্ট আনসার। এখন এখানে আনফরচুনেটলি কোনো আনসার নাই, যদি আনসার থাকতো আসলে এটাকে আমি যেহেতু একদম জাস্ট ক্যালকুলেটারে বসায় করলেই হয়ে যাচ্ছে, ফাংশনটা চেঞ্জ করতে হচ্ছে না, এই কারণে এটাকে ইজিতে রাখছি। এরপরেরটা আসো, এরপরেরটাতে কোয়েশ্চেনে কি বলছে, XY অক্ষদ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদকারী মূলবিন্দুগামী বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা এখানকার কনটেক্সটটা বিল্ড করতে অনেকের একটু ঝামেলা হলে হতে পারে, কিন্তু জাস্ট কনটেক্সটটা বুঝে গেলে কিন্তু তেমন টাফ কিছু না একদম।
এটা জ্যামিতি দিয়েও করা যায়, আবার তুমি বৃত্তের প্রপার্টি দিয়ে যদি করতে চাও সেভাবেও করতে পারো। এটাকে মিডিয়ামে রাখা হয়েছে কারণ একটা ফেজেই জাস্ট কনটেক্সট বিল্ড করে একটা ফেজেই এটার মানটা চলে আসে। এটার বৃহত্তম যায়, কোনো একটা বৃত্তের বৃহত্তম যায় কি ওর ব্যাসটা, তো আমাদের ব্যাসের দৈর্ঘ্য লাগবে। আমরা যদি কনটেক্সটটা জাস্ট ঠিকঠাক বিল্ড করতে পারি তাহলে এর ব্যাস তো খুব সহজে বুঝাই যাচ্ছে, এটা 4, এটা 4, এটা 4√2, আনসার হয়ে গেল। তারপরে আগাই আমরা। এরপরে বলা হয়েছে পি আর কিউ এর কোন মানের জন্য আসলে এই পুরো জিনিসটার সমীকরণটার মূলদ্বয় কি হবে, পূর্ণবর্গ হবে। এখন এইখানে আমাদের যদি আমাদের এটা মাথায় চলে আসে বা আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানে সিম্পলি পি আর কিউ এর যেহেতু অপশনগুলো দেওয়া আছে এগুলো এক এক করে বসায় আমি ক্যালকুলেটরে চেক করে দেখব, চলবে। আর যদি তোমার মাথায় না আসে তাহলে একটু এই জিনিসটা কিন্তু তোমার জন্য লেন্দি হয়ে যাবে। তো এইটা ক্যালকুলেটরে যেহেতু বসাই করা যাচ্ছে, ক্যালকুলেটারে এক্স্যাক্টলি জাস্ট ক্যালকুলেটরে বসালেই হচ্ছে, এরকম জিনিস একটা ইজিতে রাখছিলাম, এটাকে ইচ্ছা করে মিডিয়ামে রাখা হয়েছে, বুঝছি। সামনে আগাই। এখানেও আনফর্চুনেটলি আনসার নাই। তারপরে আগাই। আচ্ছা এইটার কেসে এইখানে ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 x প্লাস মড অফ এক্স ডিএক্স এটার মান জানতে চাওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এটা একদম ডিরেক্ট জাস্ট ক্যালকুলেটরে তুললেই হয়ে যায়, এখানে তোমাকে অপশনও টেস্ট করতে হচ্ছে না, তুমি জাস্ট এটা ক্যালকুলেটরে বসাও, বসালেই এটার আনসার পেয়ে যাচ্ছ, তখন তুমি কারেক্ট আনসারটা দেখায় দাও। এখন স্টিল আমি এটাকে মিডিয়ামে রাখছি কেন, কারণটা তো বলে ফেলছি যে ইচ্ছা করেই কয়েকটা ওভাবে ফ্লাকচুয়েট করে রাখা হয়েছে। প্লাস এইখানে যে এত কিছু লেখা দেখতেছো এইটা মূলত আমি এখানে এক্সপ্লেইন করার সময় বলছিলাম যে এইটাকে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখা যায়, প্লাস উইদাউট ক্যালকুলেটরও যাতে এটা সলভ করতে পারো সেটাও এখানে আসলে দেখানো হয়েছিল, দ্যাটস ওয়াই অনেকগুলো অ্যানোটেশন দেখতে পাচ্ছি আমরা। সো এই জিনিসটা গেল মিডিয়ামে। তারপরে কোয়েশ্চেনে আমরা যাই। হ্যাঁ, এরপরের কোয়েশ্চেনে এক্স ওয়াই বিন্দুতে এই বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত সেই জিনিসটা বলা হয়েছে। এখন এইটার কেসে উপকেন্দ্রিক দূরত্বের জন্য এই যে ফর্মুলা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য কোন একটা সার্টেন পয়েন্ট x, y যদি হয়ে থাকে ওর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে জাস্ট ফর্মুলাটা জানলেই, ঠিকঠাক জানলেই ওটা জাস্ট এক ফেজে অ্যাপ্লাই করলে কাজ শেষ, বুঝছি। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য এটা হয়, আর যদি এটা হচ্ছে মাদার শেপের জন্য, আর যদি ব্রাঞ্চ শেপ হয় অর্থাৎ এইটা হুবহু না হয় ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা হয়, তখন জাস্ট এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা হবে, কারণ ইকুয়েশনে এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা আসছে। এই তো এটা বলে দিয়েই সলভ করা হয়ে গেছে। সো এইখানে এই জিনিসটা জাস্ট এক ফেজে, জিনিসটা জানলে এক ফেজেই করে ফেলা যায়, এই জন্য এটাকে মিডিয়ামে রাখা হয়েছে। এরপরে এটাকে ইজিতে রাখা হয়েছে কেন, কারণ একদম ক্যালকুলেটরে জাস্ট তুললেই হয়ে যায়। তুমি কমপ্লেক্স মোডে নাও, এই জিনিসটা তুলো, তাহলে ও বলে দিবে এটার মান কত আসে, ও বলে দিবে এক্স্যাক্টলি এটার মান হচ্ছে -8i। তো -8i এর তুমি মডিউলাস কত বলতে পারবে না? অফকোর্স পারবা। সো এখানে এই জন্য এটাকে ইজিতে আমরা রাখছি। সামনে আগাই। এরপরে এই জিনিসটাকে মিডিয়ামে রাখা হয়েছে স্টিল, যদিও এটা ক্যালকুলেটরেই করে ফেলা যায়। এখানে 2 sin inverse x minus cos inverse x is equal to π/2 এই সমীকরণের সমাধান কত এটা জানতে চাওয়া হয়েছে, বুঝছো। তো এখন আমরা এখন কি করতে পারি, সমাধান জানতে চাইছি মানে x এর মান কোনটা ভ্যালিড সেটা, তো x এর মান এক এক করে সবগুলো বসাবো, ক্যালকুলেটরে বসায় চেক করব যে আসলে কোনটার জন্য সেই জিনিসটা ভ্যালিড হচ্ছে। তো আলটিমেটলি এখানে ক্যালকুলেটরে চেক করে পাওয়া যায়, স্টিল এটাকে মিডিয়ামে রাখছি। এরপরে আসো, এরপরে বলছে কোন শর্তে k-2bx - ay = 0 এই রেখাটা এই অধিবৃত্তের অসীম তট হবে। একদম আইডিয়াল শেপ, একদম স্ট্যান্ডার্ড আইডিয়াল একটা শেপ দিছে। এই শেপের আমাদের কিন্তু অসীম তটের সমীকরণ আমরা জানি, অসীম তটের সমীকরণের সাথে তুলনা করলেই কাজ হয়ে যাবে। এটাকে জাস্ট এক ফেজেই ইকুয়েশন, এক ফেজেই ফর্মুলা বসালেই হয়ে যায়, তুলনা করলেই এটাকে মিডিয়ামে রাখা হয়েছে। আর এইটার এক্সট্রা আরেকটা আনসার আসে, মানে এখানে k=3 আছে, k= যদি আমাদের 1 দিত তাও কিন্তু এই জিনিসটা সত্যি হতো, তো এটাও দেখানো আছে এখানে। সামনে আগাই। এরপরে বলছে sin 3x = হাফ এই সমীকরণের সাধারণ সমীকরণ কত। এখন দেখো এখানে জাস্ট ডিরেক্ট এই শেপের যে ডাইরেক্ট ফর্মুলাটা, সেই ফর্মুলাটা জানলেই সেটাকে জাস্ট 3 দ্বারা ভাগ দিলেই, যেহেতু 3x আছে আমাদের তো x এর মান লাগবে, সো 3 দ্বারা ভাগ দিলেই কাজ চলে আসে। এটাকে স্টিল এক ফেজেই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করলে হয়ে যায়, মিডিয়ামে রাখা হয়েছে। তারপরে ভূমি হতে কত আদিবেগে কোনো একটা বস্তু উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি সর্বোচ্চ 9/2g মিটারের উপরে উঠবে। এইটাকে একদম ইজিতেই রাখা হয়েছে, কারণ কি, কারণ এখানে তোমাকে কোনো ক্যালকুলেশনই করার প্রয়োজন পড়তেছে না। ইভেন তোমার যে u²/2g শেপটা 2g নিচে দেওয়াই আছে, জাস্ট u² মানটা তুলনা করবা, তো এই কারণে এটাকে খুবই সিম্পলি ইজিতে রাখা হয়েছে। এটা উইদাউট ক্যালকুলেটর দেখেই আনসার বলতে পারার কথা। এরপরে এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা হার্ডে রাখছি কেন, কারণ এইটার ভিজুয়ালাইজেশনটা সবার নাও আসতে পারে। সিম্পলি এখানে একটু কোয়েশ্চেনটা জাস্ট একবার পড়ে যাই আমরা। 1-2 বিন্দু থেকে আগত একটা আলোকরশ্মি এক্স অক্ষের উপর একটা সার্টেন পয়েন্টে পড়ছে, তারপর প্রতিফলিত হয়ে আরেকটা পয়েন্ট দিয়ে গেছে। তাহলে যেই পয়েন্টে পড়ছে এক্স অক্ষের উপরে
সেটা বের করতে বলছে। তো এটা আমরা বের করছিলাম আসলে এখানে চিত্র এঁকে ভিজুয়ালাইজ করে ঠিকঠাক, তারপরে এদের মাঝে এরা আসলে হচ্ছে একদম কোণগুলো সবার সেম হয়ে যায় আর কি, অনুরূপ কোণী ত্রিভুজ হয়, এই জিনিসটা খেয়াল করে তারপর রেশিও দিয়ে তুলনা করে আনছিলাম। তো আমার কাছে মনে হয়েছে এটা জেনারেলাইজড পার্সপেক্টিভ থেকে হার্ড, এই জন্য ওখানে হার্ডে রাখা হয়েছে। এই অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক, প্যারামেট্রিক স্থানাঙ্কের শেপটা তুমি যদি জানো যে কীরকম হয় কোনটার জন্য, সেখান থেকে আনসার করতে পারো, অথবা অপশন দিয়ে চেক করলে হবে যে কোনটা এইখানে ফিট করতেছে, যেটা ফিট করতেছে সেটা আনসার, যার জন্য সেটা সিদ্ধ হয় সেটাই আনসার। সো এই কারণে স্টিল এটাকে মিডিয়ামে রাখা হয়েছে। সামনে আগে এরপরে বলছে এই উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক গুছায় নিতে হবে, স্ট্যান্ডার্ড শেপে প্রকাশ করে নিব, তারপর সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটার জায়গায় যা থাকবে তার সেটা লিখে ফেলবো। তো এখন এখানে তুমি দেখো আমরা এখান থেকে এই যে গুছায় নিয়ে দেখছি যে আলফার মান আসতেছে 1 আর বিটার মান আসতেছে 2, তো সেখান থেকে এটা বুঝে যাচ্ছে এটা মিডিয়ামে রাখা হয়েছে। সামনে আগাই, এরপরের কোয়েশ্চেনে চিত্র আঁকা হয়েছে এবং এখানে কিছু অ্যানোটেশন আমরা দেখতেছি। এইটা দেখলেও আসলে কোয়েশ্চেনটা কিন্তু ইজি, এন্ড এই শেপের কোয়েশ্চেন অনেক আসে। এখানে সিম্পলি বলা হয়েছিল কোনো বিন্দুতে পি আর পি/2 মানের দুইটা বল কাজ করে, এটাকে 3 গুণ আর ওটাকে 12 একক বৃদ্ধি করা হয়েছে। তারপরে এইটা যদি করা হয়, এটা করা হলে দেখা গেল বলদ্বয়ের লব্ধির দিকটা চেঞ্জ হয়নি, তাহলে আসলে আমাদের পি এর মানটা কত। এখন কথা হচ্ছে এটা খুবই সিম্পল, আগেরটা বাই পরেরটা ইজ ইকুয়াল টু এই পাশের আগেরটা বাই পরেরটা, অর্থাৎ সিম্পলি জাস্ট রেশিও করে দিলেই কাজটা কিন্তু হয়ে যায়। এই কারণে এটাকে ইজিতে রাখা হয়েছে। এরপরে এখন আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি দেখব যে এই যে জেনারেলাইজড পার্সপেক্টিভ থেকে আমি এইখানে কমপ্লেক্সিটি লেভেল অনুযায়ী ইজি, মিডিয়াম, হার্ডে আমি ভাগ করছি। তো এখানে আসলে কত পার্সেন্ট আমরা ইজি পাচ্ছি, মিডিয়াম পাচ্ছি কত পার্সেন্ট, হার্ড পাচ্ছি কত পার্সেন্ট, সেটা এখানে 20টা কোয়েশ্চেন ছিল। তো 20টা কোয়েশ্চেনের মাঝে ইজিতে আমরা যদি চিন্তা করি সেখানে 7টা আসছে, মিডিয়ামে আসছে 10টা, আর হার্ডে আসছে 3টা। আমরা পার্সেন্টেজের দিক থেকে যদি চিন্তা করি আমরা 15% পাচ্ছি হার্ড, অর্থাৎ 2 থেকে 3টা কোয়েশ্চেন কিন্তু হার্ড থাকবেই। বুঝছো, প্রতি বছরই সাধারণত এরকমই হয়। যদি এক্সেপশন খুব বেশি, খুব বড় রকমের এক্সেপশন যদি না হয়, তাহলে আসলে 2-3টা কোয়েশ্চেন জেনারেলাইজড পার্সপেক্টিভ থেকে হার্ড হবেই। থাকলো এখানে 15%। মিডিয়াম কোনগুলোকে রাখছি তোমাদেরকে তো আমি জাস্ট মুখে বলতেছি না, বরং কোয়েশ্চেনগুলো স্পষ্ট দেখায়, সেটা সলভিং অ্যাপ্রোচ দেখায়, সবগুলো জিনিস বলেই আগাইছি। সো এইখানে আমরা দেখছি যে যদি একদম জেনারেলাইজ পার্সপেক্টিভ থেকে এমন সব জিনিসপত্রকে মিডিয়ামে রাখি যেগুলোর একটা ফেজ লাগবে, যেটাতে জাস্ট একটা পার্টের, এক ফেজের, এক পর্বের সলিউশন যাচ্ছে, ওটার একদম ওইটার করেসপন্ডিং যে ফর্মুলাটা সেটা জানলে এবং ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলেই হয়ে যাচ্ছে, সেটাকে মিডিয়ামে রাখা হয়েছে। এরপর ইজিতে আমরা দেখতেছি 7টা কোশ্চেন, যেটা 35%, যে জিনিসগুলো অবশ্যই আমাদের পারা উচিত। অ্যান্ড এখানে ইজি কোন পার্সপেক্টিভে যে তেমন কোনো কঠিন কোনো কিছু নেই, জাস্ট খুবই সিম্পল একটা ফেজ আছে, অথবা দেখেই বলে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো। তো এখন তোমাদের কাজ হবে এই যে সাস্টের কোয়েশ্চেনে একদম প্রিভিয়াস ইয়ারের যে অ্যানালিসিসটা দেওয়া হলো এই অনুযায়ী নিজের প্রথমত যে আচ্ছা এই 20টা কোয়েশ্চেনের মাঝে কোনটা তোমার কাছে হার্ড, কোনটা ইজি, কোনটা মিডিয়াম লাগতেছে, সেই জিনিসটা নিজের পার্সোনালাইজড একটা চার্ট বানানো, এবং সাথে ভয়টা দূর করা যে আচ্ছা এটা বোধহয় অনেক কঠিন, আমরা কোয়েশ্চেন ফেস না করে যে জাজমেন্ট দেই সেই জিনিসটা যাতে তোমরা না করো, এই জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। এখন ইয়ার বাই ইয়ার কোয়েশ্চেনটা আসলে ফ্লাকচুয়েট করবে, তো তোমার কাজ হওয়া উচিত যখনই কোনো একটা সার্টেন ইয়ারের কোয়েশ্চেন দেখতেছো ওটার উপরে এইভাবে অ্যানালাইজ করে করে জিনিসগুলো আগানো, যাতে করে তোমার ভয়টা না থাকে, এবং যদি কোয়েশ্চেন স্টিল কঠিন হয়, অনেক কঠিন, স্টিল তুমি এই আইডিয়াটা ক্লিয়ার রাখতে পারো যে ওটা যে কঠিন, কতটা কঠিন আমার জন্য, কতটা আউট অফ রিচ, সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে। তো এই জন্যই ভিডিওটা মূলত বানানো ছিল। আই হোপ জিনিসটা ক্লিয়ার করা গেছে। একটু কমেন্টে জানাও তোমাদের কাছে জিনিসটা কেমন লাগলো।